আজকের গল্প মরা কাটার ভয়। ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলাম তার আসল কারণটা কেউ জানে না। কাউকে আমি বলিনি, তখন বলবার আমার কোনো উপায় ছিল না। বললেও হয়তো কেউ বিশ্বাস করতো না। গুরুজনেরা জানেন মরা কাটার ভয়ে ডাক্তারি পড়া আমি ছেড়ে দিয়েছি। পাড়াপড়শিদের ধারণা হয়েছিল আমি অকর্মণ্য, ফাঁকিবাজ। সেটাই আসলে কারণ। অন্তরঙ্গ বন্ধুরা কোনো কারণই খুঁজে পেতেন না কেন ডাক্তার হবার এমন একটা সুযোগ আমি অবহেলায় নষ্ট করলাম। আসলে মরা কাটবার ভয়ে আমি ডাক্তারি পড়া ছেড়েছিলাম, কিন্তু আত্মীয়রা যেমনভাবে ভেবেছিলেন তেমনভাবে নয়। ব্যাপারটা তাহলে গোড়ার থেকেই বলি। ডাক্তারি কলেজের প্রথম বছরের শেষের দিকটায় আমাদের অস্থিবিদ্যার পাঠ শুরু হলো। এক বাক্স মরা মানুষের হাড় কিনে আমার খাটের পিছনের আলমারিতে মাথায় রেখে দিল। বাড়ির বুড়ি ঝি যে ছেলেবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে, সে রোজ রাত্রে আমার ঘরের দরজার কাছে মাদুর পেতে শুতো। যেদিন থেকে জানতে পারলো ঘরে আলমারির মাথায় মরা মানুষের হাড় রয়েছে, সেদিন থেকে আমার ঘরের মেঝেতে শোয়া ছেড়ে দিল সে। আমি বললাম, কি হলো রে বুড়ি? বুড়ি বলে, না বাপু, রাত্রে ভয় করে। কই, আগে তো করতো না। আমি বললাম, কিসের ভয়? তা জানি না বাপু, ওই বাক্সের মধ্যে খড়খড় শব্দ করে, শুনতে পাও না? আমি বললাম, ইঁদুর টিঁদুর হবে হয়তো, তাতে আর ভয় কি? বুড়ি ফোঁস করে বলল, এ ঘরে আবার ইঁদুর আসবে কোথা থেকে? বেড়াল ঘুরে বেড়ায়, দেখতে পাও না? বেড়ালকে কি মাছ খাওয়ায় না? আমি বললাম, বুড়ি তোমার কেন ভয় নেই? এই তো আমি ঘুমোই, আমার তো কিছু হয় না। বুড়ি বলল, তোমাদের বুকের পাটা আলাদা বাপু, তোমরা বড় বড় ডাক্তার হবে, তোমাদের কথা আলাদা। আমি আর ও ঘরে শুতে পারবো না। সেই থেকে বুড়ি অন্য ঘরে শুতো। অস্থিবিদ্যার পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে আমাকে হাড়গুলির চর্চা করতে হতো। বুড়ি যখন উঁকি মেরে দেখে যেত একখানা মরার হাড় পরম যত্নে কোলে রেখে আমি তার উপর পেন্সিলের দাগ মারছি, তখন সে আমাকে নব্য ডাক্তার না ভেবে কাপালিক টাপালিক কিছু একটা ভাবতো নিশ্চয়। যাই হোক, এমনি অস্থি চর্চা করতে করতে শেষে আমাদের সব দেহের চর্চার সময় উপস্থিত হলো। ক্লাসের ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেক দুজন ছাত্রের জন্য একটি করে মৃতদেহ দেওয়া হলো। ছেলেরা ছুরি আর সন্না হাতে বসে গেল তাদের চিড়ে দেখতে। কেন জানি না সে বছর যথেষ্ট সব পাওয়া যাচ্ছিল না, তাই আমি আর আমার বন্ধু অজিত প্রথমটা কোনো মরাই পাইনি। একটার পর একটা মরা এসে সব ব্যবস্থা গৃহের এক কোণ অবধি জমা হয়ে উঠতে লাগলো। অজিত আর আমি তখনও কিন্তু খালি হাতে বসে। অজিত ছেলেটিকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হবার আগে চিনতুম না, কিন্তু এখানে ভর্তি হওয়া অবধি তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব হয়েছে। বলতে কি, ডাক্তারি কলেজে সেই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল। অজিতের সঙ্গে আলাপ হবার কিছুদিন পরেই আমি একদিন তাদের বাড়ি গিয়েছিল। অজিতের দুই দিদি সুনীতি আর প্রকৃতি, তাদের আসন্ন এমএ পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত। অজিতের চেয়ে তারা 3-4 বছরের বড়। দুই বোনের বয়সের তফাৎ বছরখানেক হবে, কিন্তু দুজনে বরাবর স্কুল ও কলেজে একই ক্লাসে পড়ে এসেছেন, তাই এমএ পরীক্ষাও দিচ্ছেন একই সঙ্গে। এরকম সুন্দরী মেয়ে আমার খুব কমই চোখে পড়েছে, হয়তো দেখিনি কখনো। আমাদের বাড়িতে এবং আত্মীয়দের মধ্যে যারা বেশ নামকরা সুন্দরী, তারাও এই দুই বোনের তুলনায় কিছুই নয়। বিশেষ করে অজিতের ছোটদি প্রকৃতির তুলনা মেলা ভার। আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অচেনা বাড়িতে প্রথম দিন এসে মেয়েদের মুখের দিকে যে বোকার মতো তাকাতে নেই, সেটা মনে ছিল না। মনে পড়তেই হঠাৎ এমন লজ্জা পেয়ে গেলুম যে আমার মাথা নিচু হয়ে গেল, আর উঠতেই চায় না। শেষে অজিতের দিদিরা যখন গরম লুচি, বেগুন ভাজা আর মিষ্টি নিয়ে আমাদের দুজনকে খাওয়াতে এলেন এবং তাদের মিষ্টি স্বভাবের গুণে মুহূর্তে আমাকে আপন করে, তখন সত্যিই মনে হলো সুনীতি আর প্রকৃতি এরা আমারই দুই দিদি। কতকাল যেন এদের সঙ্গে একসঙ্গে মানুষ হয়েছি। আমার নিজের 4 দিদি, কিন্তু কারোর সঙ্গে আমার ভাব নেই। দিদিরা কত সময় কত জিনিস আমায় দিয়েছেন, ভাইফোঁটার সময় কত কি রেঁধে খাইয়েছেন, কিন্তু কোনো দিন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করিনি। ছেচদি আর ছোটদিকে তো ছেলেবেলায় কত ঠেঙিয়েছি। বড়দির মেজদির বয়সটা একটু বেশি হওয়ায় তাদের নাগাল পাইনি, নইলে বোধহয় তাদেরও পেটটি দিতাম। এই নিয়ে কত ঝগড়া, কত কান্নাকাটি হয়েছে। মারামারি ঝগড়ার জন্য কোনোদিন আমার ক্ষোভ হয়নি। সেদিন কিন্তু সেই লুচি আর বেগুন ভাজার থালা গ্রহণ করে আমার মন কৃতজ্ঞতায় নুয়ে পড়ল।
সেদিন থেকে আমি অজিতদের বাড়ির এক ছেলে হয়ে গেলাম। বাড়িতে এসে দিদিদের বললুম আমার নতুন দিদিদের কথা। তারা তো হিংসেই জ্বলে মরল। সে দিদি বলল, হ্যাঁ রেখে দে তোর প্রকৃতি দি, ছোট পিসিমার চোখে সে সুন্দরী নাকি? ওই তো দেখেছি তোর অজিতকে, ওরই তো বোন, আর কত হবে। জানতুম দিদিদের মনে অসীম আগ্রহ জাগবে, অজিতের দিদিদের দেখবার জন্য সবাই ছটফট করে উঠবে। আমিও তাই বাড়িয়ে বাড়িয়ে তাদের গুণ বর্ণনা করলুম। শেষে ঠিক হলো সুনীতিদির আর প্রকৃতিদির পরীক্ষা হয়ে গেলে একদিন তাদেরকে আর অজিতকে আমার বাড়িতে নেমন্তন্ন করা হবে। আমি গিয়ে বলে এলাম। সুনীতিদি আর প্রকৃতিদি তখনই রাজি হয়ে গেলেন, কিন্তু ওই রাজি হওয়া পর্যন্তই হলো। আমাদের বাড়িতে আসা বা দিদিদের সঙ্গে আলাপ হওয়া কিছুই হয়ে উঠল না। সুনীতিদিদের পরীক্ষা শেষ হবার আগের থেকেই জরুরি তাগিদ আসছিল তাদের মিরাটবাসী মাসির কাছ থেকে, যাতে পরীক্ষা দিয়েই তারা মিরাট আসে। মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করবার জন্য দিন স্থির করে বসে আছে। বঞ্চিরা এলে তাদের নিয়ে বেরিয়ে পড়বেন। সুতরাং সুনীতিদি প্রকৃতিদির পরীক্ষা যেদিন শেষ হলো সেদিনই রাত্রে ট্রেনে দুই বোন চলে গেলেন মিরাটে। কথা দিয়ে গেলেন ফিরে এসে আমাদের বাড়িতে যাবেন। তারপর ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা। উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের উপর উল্টে পড়ল। ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক কোনো হিসাব পাওয়া গেল না। প্রকৃতিদির আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না। শুধু সুনীতিদি দিন 15 হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন। পট্টি যখন খোলা হলো তখন দেখা গেল তার একটি চোখ অন্ধ হয়ে গেছে। তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনা যায় না, কোনোদিন যাবেও না। সুনীতিদির মুখ দিয়ে বেরিয়ে গেল, ওদের সঙ্গে আমিও তো চলে গেলে পারতুম। এরপরে সুনীতিদির বা প্রকৃতিদির আমাদের বাড়িতে আসার আর প্রশ্নই উঠল না। অজিত ছেলেটি ছিল খুব সংযত, খুব চাপা। তার মনের মধ্যেকার তোলপাড় সে চাপা দিয়ে কলেজে আবার যখন নতুন অস্থিবিদ্যার চর্চা হচ্ছে তাতেই মনোযোগ দিল। কলেজের প্রায় কেউই তার পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারল না। আমাকেও বলে দিল এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করতে। অজিতের সঙ্গে আমার কদিনেরই বা আলাপ, তার মধ্যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় আমার মনে হতো যেন কত বছরের আলাপ অজিতের সঙ্গে। কেমন করে জানি না এইসবের পরে অজিতের উপর আমার একটা মস্ত টান গিয়ে পড়ল। মনে হলো অজিতের মতো এমন প্রিয় বন্ধু আমার আর নেই। অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতুম, লেখাপড়াও করতুম প্রায় একসঙ্গে। দুজনে মিলে অস্থিবিদ্যার চর্চা করতুম এক জায়গায় বসে। অজিত আমার মুখস্থ ধরতো, আমি ধরতুম অজিতের। আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল। কতদিনে একটি সব পাবো যার ত্বক, পেশি ও শিরা উপশিরাগুলোকে আলাদা করে ছাড়িয়ে দেখবো আমাদের এই বই পড়া বৃদ্ধে মুখস্থ বিদ্যার সঙ্গে মিলছে কিনা। এই নিয়ে অজিতের সঙ্গে প্রায়ই আমার আলোচনা হতো। আমরা মরা না পেয়ে সত্যি একটু অসহিষ্ণু হয়ে উঠল। অন্য ছাত্রদের সব ছেদ মাঝে মাঝে উঁকি মেরে দেখতুম বটে, কিন্তু তাতে মন উঠত না। সে বছরের কোর্স অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করবার কথা একখানি ঘরে হতো। অজিতকে আমি বললাম, ওরে পুরো মানুষ না পাওয়া যায়, একখানা ছেঁড়া হাতও জোটে না ভাগ্যে। অজিত বলতো, অত যদি তোর তড়িঘড়ি কাট তবেই আমার একখানা হাত কাট। এইভাবেই চলছিল। একদিন দুই ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি, এমন সময় একটি ছেলে এসে খবর দিয়ে গেল আমাদের জন্য একটা মরা এসেছে। আমি লাফিয়ে উঠলুম। এতদিন অপেক্ষা করার পরেও তো মরা নয়, যেন হাতে আকাশের চাঁদ পেলুম। আমরা দৌড়ে আমাদের মরাটা দেখে এলুম। ভিজে কাপড়ে চাপা শুকনো এক মৃতদেহ ঘরের এক কোণে এক টেবিলে শোয়ানো রয়েছে, এখনো অক্ষত। ঘরের অন্যান্য সবের মতো ছিন্ন ভিন্ন নয়। আমি বললাম, আজই লেগে যাব, আর ধৈর্য ধরে থাকতে পারি না, কি বলিস? অজিত আমার মতো অতটা উৎসাহ দেখালো না। সেদিন তার শরীরটা তেমন ভালো ছিল না, আগের থেকেই বাড়ি যাব করছিল। তাকে আমতা আমতা করতে দেখে আমি বললাম, অজিত তুই বরং আজ বাড়ি যা, তোর শরীর খারাপ, ভালো করে ঘুম দেখে। আমি আজ ক্লাসের পর মরাটাকে তৈরি করে রাখবো, একটু আদ্র আঁচড়াও করতে পারি তো দেব। তারপর কাল থেকে দুজনে শকুনির মতো ঝাঁপিয়ে পড়ে যাবে লাশটার উপরে। সেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল। আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়নি লাগলুম সব ব্যচ্ছেদের প্রথম অভিযানের জন্য। বেশ পেট ভরে চা, বিস্কুট আর রুটি খেলুম, যেন কোনো উৎসবে যাচ্ছি। তারপর কাটাকুটির যন্ত্রের বাক্সটা বগল দাবা করে চললুম মরার ঘরের দিকে। বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যার খুব বেশি দেরি নেই।
অন্য ছাত্ররা দিনের বেলাতেই নিজেদের কাজ ছেড়ে নিয়েছিল। মরার ঘরে কেউ ছিল না, ঘর খালি। শুধু দেখলুম আমাদের মরার টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছে। প্রথমটা মনে হলো হাসপাতালের কোনো নার্স অথবা উঁচু ক্লাসের কোনো ছাত্রী হবে, কিন্তু যেরকমভাবে নিচু হয়ে তিনি এক মানে আমার মরাটাকে পরীক্ষা করছেন, তাতে কেমন যেন একটু আশ্চর্য লাগলো। এমনভাবে মরাটার মধ্যে দেখবার আছে কি? আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। মহিলাটি আমায় দেখতে পাননি। যখন খুব কাছে এসেছি তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন। আমি দেখলাম তার মুখে যেন একটা অপরিসীম ক্লান্তি এবং দুঃখের ছায়া। এরকম একটা মুখ দেখবো বলে আশা করিনি। হঠাৎ তাই কিছু বলতে পারলুম না। আমি কথা বলবার আগে মহিলাটি মুখ খুললেন, বললেন, আপনারই লটে বুঝি এই সবটি পড়েছে? আমি বললাম, হ্যাঁ, কেন বলুন তো? তিনি বললেন, আপনাকে একটু অনুরোধ করছি, এ মরা আপনি কাটবেন না। কোথাও যেন একটা ভুল হয়েছে। এটা বেওয়ারিশ লাশ নয়, এ আমারই এক আত্মীয়ের দেহ। কি করে এখানে এলো বুঝতে পারছি না। আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এই লাশ এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ, এর গায়ে হাত দেবেন না। এই মহিলা ব্যস্ত হয়ে দ্রুত পদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন, বোধহয় কর্তৃপক্ষেরই উদ্দেশ্যে। যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিকক্ষণ বসে রইলুম। তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলুম। বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে, একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে। প্রথমেই চললুম আমি অজিতকে খবর দিতে। হাতে লাশ পেয়ে এমনভাবে হাতছাড়া হয়ে যাবে এরকম নিরাশ জীবনে আমি কখনো হইনি। অজিতের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি এসে গেল। দৌড়ে গিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকলুম তখন জামা কাপড় ভিজে গেছে। অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন এবং বললেন, অজিত এখনো বাড়ি ফেরেনি, অজিত একটু পরে ফিরলে ভিজতে ভিজতে। তার এই অদূরদর্শিতার জন্য আমার কাছে বকুনি খেলো। অজিতের মাও বকলেন। অজিত বললেন, বাড়ি থেকে এলেই তো বন্দি, তাই আড্ডা টাড্ডা মেরে ফিরলুম। এইবার মুড়ি দিয়ে শুয়ে পড়বো আর কি। বিছানায় ঢলে পড়তে অজিতের তেড়ে জ্বর এলো। আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনার কথা উল্লেখ করে বললুম, আবার কতদিনে একটা বেওয়ারিশ লাশ পাওয়া যায় দেখ। অজিত বলল, দুঃখ করিস নে, জ্যান্ত মানুষ হাতছাড়া হয়ে যায়, এ তো একটা মরা। অজিতকে আর না বকিয়ে সেদিন আমি বাড়ি ফিরে গেলুম। মন বড় চঞ্চল হয়েছিল। আমার ন্যায্য অধিকারে কে যেন হাত দিয়েছে। তাই যেমন বিরক্ত বোধ করছিলাম, তেমন আবার সেই মহিলাটির দুঃখ ক্লান্ত মুখের কথা মনে করেও মায়াও লাগছিল। আহা, বেচারির আত্মীয়ের দেহ, তার সদ্গতি না হলে তিনিই বা শান্তি পাবেন কোথা থেকে? আচ্ছা, কেমন করে তিনি দেহটার সন্ধান পেলেন সেটাই আশ্চর্য। নিশ্চয় অনেকদিন ধরে ওত পেতেছিলেন, যেমনি টেবিলে লাশ আসা অমনি হেসে ছোঁ মেরে পড়েছেন। কিন্তু এই কেশহীন বর্ণহীন শুষ্ক কঠিন মৃতদেহ একে শনাক্ত করলেন কি করে? বাহাদুরি আছে বলতে হবে। নানা চিন্তায় রাত্রে ভালো ঘুম হলো না। সকালে একটু বেলা করে উঠে মুখে ভাত গুজে গেলুম কলেজে। প্রথমেই খোঁজ নিলাম আমার মরা সরানো হয়েছে কিনা, কেউ সে লাশ দাবি করেছে কিনা। আশ্চর্য হয়ে গেল, শুনলাম কেউই লাশ দাবি করতে আসেনি। শুনলাম এতদিন পরেও লাশ দাবি করবার কারোরই নাকি অধিকার নেই। দাবি করবার সময়ের সীমা বহু দিন হলো পেরিয়ে গেছে। মৃতদেহ এত বিকৃতি হয়ে গেছে যে তাকে শনাক্ত করা অসম্ভব। করলেও কর্তৃপক্ষ তা মানবে না। শুনে আমার খারাপ লাগলো, মহিলার জন্য দুঃখ হলো। মরাটা শুনলাম পাওয়া গিয়েছিল বিহারের কোনো এক অঞ্চলে। পুলিশের কাছে গিয়ে বহুদিন পড়ে থাকার পর লাশটাকে বেওয়ারিশ বলে ঘোষণা করে স্থানীয় ডাক্তারি কলেজে দেওয়া হয়, কিন্তু সেখানে লাশের প্রয়োজন না থাকায় কলকাতায় চালান দেওয়া হয়েছে। অন্য ছাত্ররা সব ব্যবচ্ছেদ গৃহে গেলে যে মরার কাছে পাছে মহিলা এসে পড়েন এই ভেবে আমি গেলুম না। কিন্তু সারাদিন মহিলার কোনো খোঁজ পাওয়া গেল না। আমি তখন এই ভেবে নিশ্চিন্ত হলুম যে তিনি বোধহয় নিরাশ হয়ে তার দাবি ত্যাগ করেছেন। ক্লাসের শেষে আরও একবার খোঁজ নিলুম তিনি এসেছিলেন কিনা। শুনলুম আসেননি। মরাটা কাটতে পারি কিনা জিজ্ঞেস করাতে উত্তর পেলুম, আলবাত পারি, ও দেহের সম্পূর্ণ অধিকার আমাদের। কলেজের সব ব্যবচ্ছেদাগারে আর কারুর নয়। এই শুনে আমার আবার মরা কাটবার উৎসাহ ফিরে এলো। গোড়ায় ভেবেছিলাম অজিতের জ্বর এসে গেল, দুজনে একসঙ্গে কাজ আরম্ভ করব, কিন্তু হাত নিষ্পিস করে উঠল। মনে হলো অন্তত দু একটা আঁচড় মেয়ে কাজটা আরম্ভ করে দেওয়া যাক। এই ভেবে মরার ঘরে গিয়ে ঢুকলুম। সেদিনও ছাত্ররা যে যার কাজ শেষ করে চলে গিয়েছিল। ঘর কালি।
মরার ঘরের ভ্যাপসা গন্ধ নাকে ঢোকবার সঙ্গে সঙ্গে দেখলুম কি আশ্চর্য, আজও সেই মহিলা আমার মরার কাছে একটা উঁচু টুলের উপর বসে রয়েছেন। আমাকে ঘরে ঢুকতে তিনি দেখেছিলেন, মনে হলো আমারই জন্য যেন অপেক্ষা করছিলেন। আমি তার কাছে যেতেই বললেন, দেখুন এ দেহ আপনি কাটতে পারেন, কিন্তু অজিত যেন না ছোঁয়। আমি অবাক হয়ে বললাম, আপনি অজিতকে চেনেন নাকি? মহিলা টুল ছেড়ে উঠে দাঁড়ালেন, একটু থেমে একটা নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, এ দেহ অজিতের দিদির প্রকৃতির। সে কি? কিসের যেন একটা প্রচণ্ড ধাক্কা খেলুম, সমস্ত দেহ অসাড় হয়ে গেল। বসবার টুলটা শক্ত করে চেপে ধরলুম, দেখি মহিলা দ্রুত পদে ঘর ত্যাগ করে চলে যাচ্ছেন। আমি চেঁচিয়ে বললাম, আপনি কে? মহিলা এক মুহূর্ত থমকে আমার দিকে ফিরিয়ে তাকিয়ে একটু ম্লান হাসি এসে হাসলেন, তারপর দ্রুততর গতিতে দরজা পার করে চলে গেলেন। এইবার আমি চিল্লুম, কোনোদিন চাক্ষুষ দেখিনি, কিন্তু অজিতের মাকে তো দেখেছি। সেই কপাল, সেই চোখ, অজিতের মিরাটের মাসি, যিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন, তিনি ছাড়া আর কেউ নয়। একা আমি সব ব্যবচ্ছেদ গৃহের মধ্যে আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ। এই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলুম তার মতো সুন্দরী পৃথিবীতে নেই। সেই শীতের সন্ধ্যায় কপালের ঘামটা মুছে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলুম। কি করা যায় এখন? যা দেখলুম, যা শুনলুম তা বিশ্বাস করব না ভুয়ো বলে উড়িয়ে দেব? ভুয়োই হোক আর সত্যই হোক, অজিতকে কিন্তু ও মরা ছুঁতে দেওয়া হবে না। আমি যে ছোব না তাও এরকম প্রায় স্থির। চললুম সোজা অজিতের বাড়ি। অজিতের মার সঙ্গে দেখা হতে তিনি বললেন, অজিতের জ্বরটা আজ বেরোচ্ছে, ঘুমোচ্ছে বোধহয়। সুনীতি ঘরে আছে, যাও বাবা তুমি দেখে এসো। অন্ধকারাচ্ছন্ন ঘর, বারান্দায় দিয়ে পা টিপে টিপে ঘরের দিকে এগিয়ে গেলুম। শীতের আকাশের কালো মেঘে বারান্দাটাও আবছা আধারে ঢাকা। সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উঁকি মারলুম। অজিত ঘুমোচ্ছে, বুকের উপর একখানা হাত নিঃশ্বাসের সঙ্গে উঠছে আর নামছে। তো তার মাথার কাছে দাঁড়িয়ে, ও কে? সুনীতি দি তো নয়, ও যে প্রকৃতিদি, স্পষ্ট হুবহু ঠিক আগের দিনের মতো। অজিতের সেই সর্দি যে গরম লুচি আর বেগুন ভাজা খাইয়েছিল। মাথাটা কেমন ঘুরে উঠল। চোখ মুছতে মুছতে অন্ধকার ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকলুম। যখন অজিতের মাথার কাছে এলুম তখন দেখলুম সুনীতি দি দাঁড়িয়ে নীরবে তাকে বাতাস করে চলেছেন। আমি ফিসফিস করে বললুম, অজিত এখন ঘুমোচ্ছে, আমি যাই, কাল আবার আসবো। সুনীতি দি কিছু বললেন না, শুধু ঘাড় নাড়লেন।